বন্ধুগণ, অনেকদিন পরে আমাদের দেশি ব্র্যান্ডের একটা আইফোন নিয়ে কথা হবে। থুকু দেশি ব্র্যান্ডের একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন নিয়ে কথা হবে, যা দেখতে অনেকটা আইফোনের মতো। কথা বলছিলাম আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের একেবারে নিউ সিরিজের একটি স্মার্টফোন নিয়ে। এটা হলো ওয়ালটন নেক্স ZN6। এই স্মার্টফোনটার ব্যাপারে আপনারা অনেকেই আগ্রহী দেখলাম। প্রায় প্রত্যেক দিনের কমেন্টেই আমরা এমনটা পেয়েছি, ভাই এটার রিভিউটা কবে দেবেন। সো ফাইনালি আজকের নিয়ে কথা হবে। যারা ঈদে নতুন ফোন কিনছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা দেখছেন স্যাম জোন। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আচ্ছা, তো ওয়ালটনের এই সুন্দর স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় 14,999 টাকাতে। এটা 4/128GB ভ্যারিয়েন্ট, সেই সাথে আপনি আরও 4GB র্যাম ব্যবহার করতে পারবেন, যেটাকে র্যাপিড মেমোরি টেকনোলজি বলছে ওয়ালটন। তো আমরা বক্সের কাছে একটু পরে আসবো না, আজকে একদম ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। ডিজাইনের কাছে একটু ডিজাইন দিয়ে শুরু করি না। দেখতে পাচ্ছেন এই তো রিয়ার প্যানেলটা আমি যেমনটা বলছিলাম, একদম স্কোয়ার বক্সি টাইপেরই। রেয়ারটাতে আসলে ফিঙ্গারপ্রিন্ট বসে, বেশ ভালোই বসে। এর বক্সে একটা কেস আছে, ওইটা নিশ্চয়ই ব্যবহার করবেন। আর প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন আমরা সবকিছুই পেয়েছি, তবে এর যে হোম বাটনটি এটাই আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারে একুরেট কাজ করছে। একটু স্লাইডলি অ্যানিমেশন ডিলে আছে, বাট এটা একুরেট। তবে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু এই স্মার্টফোনে পাইনি। সিম কার্ড স্লট রয়েছে লেফট সাইডে, আর নিচে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। স্মার্টফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, আবার ওয়েট ব্যালেন্সও খারাপ না। তবে একটু বাল্কি মনে হতে পারে ফার্স্টের দিকে, যেহেতু এর থিকনেসটা একদমও চিকন না, মোটামুটি একটু বাল্কি লাগতে পারে। এর সাথে আশা করছি ইউজ টু হয়ে যাবেন। আর এটার ডিসপ্লেটা কিন্তু বেশ বড়সড়, 6.6 ইঞ্চ হলো এর সাইজ। এটা মূলত IPS ইনসেলের একটি প্যানেল, এবং এটার রেজলিউশন হলো HD+ আর কি। তবে 90Hz হাই রিফ্রেশ রেট পাচ্ছেন। ওয়ালটন এইখানে পুষিয়ে নেওয়ার ট্রাই করছে। তবে একটা বিষয় ভালো কি, ফুল HD+ 90Hz অ্যাট এ টাইম থাকলে যদি প্রসেসর ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু টেনে পারে না প্রসেসর। নিশ্চয়ই এটা জানেন আপনারা। সো তারা HD+ এবং 90Hz এর যে কম্পিউটার নিয়ে আসছে, এতে করে পারফরমেন্স কিছুটা বেটার পাওয়া যাবে আর কি। তো এই প্যানেলটার টাচ স্যাম্পলিং রেট হলো 180 Hz। আর এটার ব্রাইটনেস ইনডোরের জন্য আমরা ঠিকঠাক পেয়েছি, আউটডোরে কিছুটা স্ট্রাগল করে। আমরা আউটডোরেও ব্যবহার করে দেখছিলাম, দেখা যায় না এমন না, বাট কিছুটা কম মনে হতে পারে আপনাদের কাছে। টাচ রেসপন্স ওকে, ওয়ালটনের এর আগে বেশ কিছু স্মার্টফোনে আমরা দেখেছি যে টাচ রেসপন্সটা একটু কম থাকে, খুব একটা রেসপন্সিভ হয় না। এটা মেনে নেওয়ার মতো ছিল, মানে যে বাজেটে তাতে আপনি মেনে নিতে পারবেন আর কি। তবে যে বিষয়টা নোটিস করার মতো, যে বিষয়টা ভালো লাগবে না, তা হলো এর এই ওয়াটার ড্রপ নসটা। এই বিষয়টা আর কি এখন একদমই মানানসই না। ওয়ালটনকে আমি বলবো নেক্সট টাইম এরকম বাজেটের কোনো স্মার্টফোন নিয়ে আসলে ডেফিনেটলি তাদের পাঁচল কাট আউট দিয়ে আনা উচিত, এই আর কি। অলরাইট, আমরা যদি যাই এর পারফরমেন্স সেকশনে, স্মার্টফোনটার অপারেটিং সিস্টেম দিয়ে শুরু করা যাক, যেখানে আমরা পেয়েছি Android 12। তো Android 13 দিয়ে আসলে অবশ্যই আমরা লেটেস্ট কিছু পেয়ে যেতাম, যেহেতু ওয়ালটনের ফোন আমি জানিও না এখানে আপডেটের বিষয় থাকবে কিনা। সো লেটেস্টটা দিয়ে আসলে ভালো হতো। এর সাথে আমরা 4GB র্যাম পেয়েছি, সেই সাথে 4GB আরও র্যাম ব্যবহার করা যাবে, মানে র্যাম এক্সপ্যান্ড করা যাবে, যদিও ওইটা খুব একটা কাজের কিছু না, আপনারা জানেন। তবে ভালো বিষয়, এতে 128GB স্টোরেজ রয়েছে। আর এটার প্রসেসর হিসাবে ইউনি SoC T606 থাকছে, যেটা আমাদের কাছে মোটামুটি একটা পরিচিত প্রসেসর আর কি। এটা মূলত 1.6 GHz এর একটি অক্টাকোর SoC। সো এর পারফরমেন্স কেমন ছিল, যেহেতু এটা অলমোস্ট লাইক স্টক অ্যান্ড্রয়েড, সো এইখানে খুব ভারী কিছু আমরা দেখছি না। যেমন অনেক বেশি ব্লোটার এখানে পাইনি, একটা না দুটো জন আমরা দেখলাম। আর এমনিতে যে কোনো অ্যানিমেশন, যে কোনো অ্যাপসের মধ্যে যখন আপনি ঢুকছেন, বা এর সেটিংসে বা শর্টকাট যে মেনুগুলো রয়েছে, সে সমস্ত জায়গায় গিয়ে কিন্তু খুব একটা ভারী কিছু আমরা লক্ষ্য করছি না। দ্যাটস ওয়াই এটা মোটামুটি একটা ভালো রেজাল্টই দিতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম একটু হয়তো আপনার কাছে ডিলে লাগতে পারে, একটু সময় নেয় আর কি। বাট মাল্টিটাস্কিংয়ে মোটামুটি 4GB র্যাম থেকে আমরা যেমনটা আশা করি ওটুকু এটা দিতে পারছে। যদি আমি এভাবে বুঝিয়ে বলি, আপনি অ্যাট এ টাইম 3-4টা ভারী অ্যাপ্লিকেশন আসলে চালাতে পারবেন। গেমার্সদের জন্য এটা কেমন? নট ফর সিরিয়াস গেমার্স। এটা দিয়ে আপনি চাইলে মাঝে মধ্যে বেসিক গেমিং করতে পারবেন, মাঝে মধ্যে সময় কাটাতে পারবেন। হ্যাঁ, পাবজি, COD, অ্যাসফল্ট 9, তারপর ফ্রি ফায়ারের মতো গেমগুলো এতে চলে, কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আমরা পাইনি। তুলনামূলকভাবে ফ্রি ফায়ারে কিছুটা বেটার রেজাল্ট ছিল, মানে পাবজির সাথে যদি কিনা আমরা কম্পেয়ার করতে চাই। যা দাঁড়ালো, এই স্মার্টফোনটা রেগুলার পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন 15,000 টাকার মধ্যে। তবে গেমিংয়ের জন্য খুব আহামরি কিছু হবে না, মাঝে মধ্যে টুকটাক গেমিং করা যাবে আর কি। এই বাট ওয়ালটন যদি এখানে 6GB র্যাম দিয়ে নিয়ে আসতো, তাহলে এর থেকে আমরা আরেকটু বেটার আউটপুট পেতাম। স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, এবং এর বক্সে আপনারা পেয়ে যাবেন কিন্তু 10 ওয়াটের চার্জার। বাট স্মার্টফোনটা সাপোর্ট করে 18 ওয়াটের চার্জার। তো এখানেও ওয়ালটনের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, নেক্সট টাইম যখন কিনা তাদের ডিভাইসগুলোতে 18 ওয়াট সাপোর্ট দিবে, বা মানে হাইয়েস্ট সাপোর্টটা দিবে, তখন বক্সে ওরকম একটা চার্জার দিয়ে দিলে সেটা আরও বেশি কাজের কিছু হবে। আমাদের আর আলাদা করে চার্জার কেনারও প্রয়োজন পড়ে না, আমরা ওটা দিয়েই দ্রুত চার্জ করতে পারবো। আর এটার ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, একদিন প্লাস টাইম এটা ব্যবহার করা যাচ্ছিল ইজিলি। বাট চার্জ হতে অবশ্যই সময় লাগবে, 2.5 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল, যেটা কিন্তু কম না। আচ্ছা, বাকি থাকলো কি ক্যামেরা। স্মার্টফোনটির রিয়ারে ক্যামেরা রয়েছে দুটো, একটা হলো 50 মেগাপিক্সেলের মেন শুটার, দেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার রয়েছে, মানে সহকারী সেন্সর রয়েছে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার। মানে আমি বলবো এমনটাই, আপনি যদি ভালো লাইট দিতে পারেন এর সেন্সরকে, তাহলেই এটা ভালো রেজাল্ট করতে পারে মোটামুটি, সেটা ইনডোরে হোক সেটা আউটডোরে হোক, বাট লাইট সোর্স ভালো থাকতে হবে।
তো ডেলাইটের ছবিগুলোতে আমরা মোটামুটি শার্পনে ডিটেল দেখছি, বাট ডাইনামিক রেঞ্জে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে আছে। মাঝে মধ্যে এক্সপোজার ব্যালেন্সেও কিন্তু আমরা কিছুটা ইস্যু পেয়েছি। আর ম্যাক্সিমাম জায়গায় ছবি তুলতে গিয়ে দেখলাম যদি সেই ছবির মাঝে শ্যাডো এরিয়া থাকে সেই জায়গাগুলো একটু বেশি সফট করে ফেলছিল। এখানে আপনি 50 মেগাপিক্সেলও ছবি তুলতে পারবেন আর রেগুলার মোডেও। তো দুই মুডের মাঝে আহামরি তফাৎ আমরা দেখিনি, যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন। ডেলাইট রেখে লো লাইটে আসলে ছবির কোয়ালিটি অনেকটাই কমতে থাকে, সেখানে আমরা আরও সফটনেস লক্ষ্য করি এবং নয়েজ গ্রেনের দেখাও পাওয়া যায়। ডেলাইটের তুলনায় লো লাইটটা বেশ কিছুটা পিছিয়ে থাকছে। পোর্ট্রেট মুড আছে, এজ ডিটেকশন মাঝে মধ্যে যেমনটা মিসম্যাচ করছে, সেই সাথে সাবজেক্টের শার্পনেসও কিছুটা ঘাটতি মনে হয়েছে। আরেকটু ডিটেলে ছবি দিলে বেশি ভালো লাগতো, কালার কিছুটা শিফট করে। ম্যাক্রোশুটার আছে, দুধভাত সেন্সর, ভালো লাইট পেলে এটা শুধুমাত্র ভালো রেজাল্ট করে আর কি। আর এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps-এ। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন এবং ভিডিওতে আমরা কিছুটা যেটা লক্ষ্য করছি। আর প্রপার লাইটিং কন্ডিশনে এখানেও বলবো মোটামুটি একটা ইউজেবল ভিডিও পাওয়া যেতে পারে। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেখানে আমরা 8 মেগাপিক্সেল পেয়েছি, এইটা কিছুটা মাঝে মধ্যে ওয়ার্ম টোনের ছবি দিচ্ছিল, আবার কখনো কখনো না একটু কুলার টোনের ছবি দিচ্ছিল। আর এটা ডাইনামিক রেঞ্জটাও আর একটু বেটার জায়গায় যাওয়া মনে হয় দরকার ছিল। তবে সব কিছু যদি আপনার অনুকূলে মানে এই ক্যামেরার অনুকূলে থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ইউজেবল ছবি পাওয়া যাচ্ছে। আর ভিডিও কলিং টলিংয়ের জন্যই তো এই ধরনের ফোনগুলো ব্যবহার হয় বেশিরভাগ, সেই ক্ষেত্রে মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট ওকে মানা যায়। ক্যামেরা আর একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল ওয়ালটনের হাতে। আচ্ছা, তো সেন্সরসের বিষয় নিয়ে বলতে গেলে এতে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় সেন্সরস আছে। যেমন ধরুন এটাতে আমরা নোটিফিকেশন লাইটও পেয়েছি, যেটা এখনকার স্মার্টফোনে হয়তো দেখা যায় না, যে এখানে আছে আর কি। বাট এইটাতে আমরা জাইরো সেন্সরটি পাইনি, জাইরোস্কোপ সেন্সরটা থাকা উচিত ছিল। এই ছিল 14,999 টাকার ওয়ালটনের নতুন স্মার্টফোন। ওয়ালটন এখানে বেশ কিছু নতুনত্ব নিয়ে আসার ট্রাই করেছে, যেমন ডিজাইনে একটু নতুনত্ব নিয়ে আসা তারা ট্রাই করেছে। তারপরে এইটার ব্যাটারিটা মোটামুটি বড় সড়ো। তারপরে এইটার ডিসপ্লেতে আমরা 90 হার্টজ দেখছি, সেটাও একটা ভালো বিষয়। পারফরমেন্স ওটা ওকে লেভেলের বা ব্যালেন্স বলতে পারেন এরকম জায়গা থেকে। বাট হ্যাঁ, স্টিল কিছু ইমপ্রুভমেন্টের অবশ্যই সুযোগ ছিল। যেমনটা আমি বলছিলাম, বক্সের মাঝেই যদি কিনা তারা একটা 18 ওয়াটের চার্জার দিয়ে দিত তাহলে জোস হতো। তারপরে এটাতে জাইরোস্কোপ সেন্সরটা আসলে থাকতে পারতো, যেটা আসলে প্রয়োজন হয় অনেকেরই। এই সমস্ত বিষয়ের দিকে নজর দিলে নেক্সট টাইমে নেক্সট ইজি আরও একটা স্টেপ এগিয়ে থাকবে বলে আশা করা যায়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আর ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো, মানে এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে জানাই দেবো শুভেচ্ছা। ভালো থাকুন, টাটা।